আমরা আলোচনা করব। সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষাগুলোকে কেন্দ্র করে এই মক টেস্টগুলোকে তৈরি করা হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1 হচ্ছে, কোন নদী সাংপো নামে পরিচিত? অপশন এ গঙ্গা, অপশন বি গণ্ডক, কাবেরী, ব্রহ্মপুত্র। কোন নদী সাংপো নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী হচ্ছে সাংপো নামে পরিচিত। এই মানচিত্রের মধ্যে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র। সাংপো কোথায় নাম রয়েছে? সাংপো নাম রয়েছে তিব্বতে। তিব্বতে এর নাম রয়েছে সাংপো, এবং অরুণাচল প্রদেশে এর নাম রয়েছে দিবাং, আর যখন আসামে প্রবেশ করে যাচ্ছে এর নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। কোশ্চেন নম্বর, আচ্ছা এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ব্যাখ্যাতে রয়েছে যে ব্রহ্মপুত্র নদী কৈলাস পর্বত থেকে নির্গত হয়, অরুণাচল প্রদেশের ডিহাং ও বাংলাদেশের যমুনা নামে পরিচিত। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত ধারাকে মেঘনা বলা হয়, অবশ্যই এটা বাংলাদেশে। ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পতনের আগে 4টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চীন, ভুটান, ভারত ও বাংলাদেশ। এই হচ্ছে ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নীল নদ কোথায় পতিত হয়? নীল নদ কোথায় পতন হয়, মানে মোহনা কোথায় নীল নদের? অপশন এ ভিক্টোরিয়া হ্রদ, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি ভূমধ্য সাগর, অপশন ডি টাঙ্গানিকা সাগর। এর সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর। অপশন সি ভূমধ্য সাগর হচ্ছে নীলনদ পতিত হয় ভূমধ্য সাগরে। অপশন এ যে রয়েছে ভিক্টোরিয়া হ্রদ, এখান থেকে এর উৎপত্তি লাভ হয়েছে, মানে সব থেকে বৃহত্তম জলাশয় যে উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। আমরা ম্যাপের থ্রু দিয়ে দেখে নেব নীল নদের অবস্থান। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ব্যাখ্যার মধ্যে রয়েছে নীল নদ হচ্ছে অবশ্যই বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। তারপর হচ্ছে এই নদীটি 11টি দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই দেশগুলো হচ্ছে তানজানিয়া, উগান্ডা, রামবাডা, বুরুন্ডি, কঙ্গো গণরাজ্য, কেনিয়া, ইথিওপিয়া, ইরিটি, দক্ষিণ সুদান ও মিশর দেশ। এই নদীর দুটো উপনদী, একটা হোয়াইট নীল আর ব্লু নীল। হোয়াইট নীল ও ব্লু নীল মিলে, এই দুটো মিলে তৈরি হয়েছে নীল নদী। ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে একটা মিষ্টি জলের হ্রদ, যেটা আফ্রিকা মহাদেশে রয়েছে। এটি আফ্রিকার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নীল নদীর বেশিরভাগ জল এখান থেকেই আসে। কোথায় থেকে আসে? এই ভিক্টোরিয়া হ্রদ থেকে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়ার উগান্ডাতে অবস্থিত, আর কেনিয়ার সীমানাতেও এর কিছু অংশ রয়েছে। ইম্পর্টেন্ট জায়গা, ম্যাপের থ্রু দিয়ে দেখে নেব। এই যে ভিক্টোরিয়া হ্রদ, এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এই যে উগান্ডা দেশ, জিবুতি, সুদান, ইরিটিয়া, ইজিপ্ট, আর এই হচ্ছে নাইল রিভার। তো এখান দিয়ে হচ্ছে এই নদীটি প্রবাহিত হয়েছে, এই যে এই বরাবর। আর এখানে রয়েছে আমাদের মেডিটেরিয়ান সি, মানে ভূমধ্য সাগর, এখানে গিয়ে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দিনের বেলায় বায়ুমণ্ডলের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত? আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কোনটি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, কেন কি এখানে ঝড় বৃষ্টি কিছুই হয় না। এটি হচ্ছে শান্ত মণ্ডল। তো ঝড় বৃষ্টি যখন হয় না, তো আবহাওয়া পরিবর্তনের কোনো সম্পর্কই নেই। থার্মোস্ফিয়ার, এখানে উষ্ণতা অনেক বেশি থাকে। এক্সোস্ফিয়ার, এটা হচ্ছে সবথেকে বাইরের অংশ, বেঁচে থাকলো শুধু ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের তার ওপরের অংশই হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটা 17 কিলোমিটার পর্যন্ত রয়েছে। যে স্তরটা ট্রোপোস্ফিয়ার, এখানেই ঝড় বৃষ্টি সাধারণত হয়ে থাকে। এখানে চিত্র দেওয়া রয়েছে, এই যে ট্রোপোস্ফিয়ার এটুকুর মধ্যেই ঝড়, বাদল, মেঘ, বৃষ্টি যা হয় এখানে হয়। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার এইটুকু অংশ হচ্ছে আমাদের একটা ওজোন স্তর দেখতে পাওয়া যায়, ওজোন গ্যাসের, যেটা হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। এরপর রয়েছে মেসোস্ফিয়ার, রয়েছে থার্মোস্ফিয়ার রয়েছে, যেখানে হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এরপর রয়েছে এক্সোস্ফিয়ার। চলে যাব নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে বর্ষাকালে সবথেকে কম বৃষ্টিপাত হয়? কেরলে, আসামে, লেহ লাদাখ, নাকি মেঘালয় রাজ্যে? আমরা প্রত্যেকেই জানি মেঘালয়ের মৌসুনীরাম বলে জায়গা আছে, যেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে।
কেরল রাজ্য তো হচ্ছে ভারতের এই অংশে কেরল রাজ্য অবস্থিত। যেহেতু মৌসুমি বায়ু এদিক থেকে প্রবেশ করে, তাই জন্য এই অংশটাই হচ্ছে বৃষ্টি সব থেকে বেশিপাত হয় যখন মৌসুমি বায়ু প্রবেশ করে। তো কেরলও হবে না, আর থাকছে আসামও হবে না, তাহলে বেঁচে থাকলো হচ্ছে লেহ লাদাখ। সঠিক উত্তর হচ্ছে লেহ। লেহ হচ্ছে কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এখানে চিত্র দেওয়া রয়েছে, লাদাখ হচ্ছে পুরোটাই পাহাড়ের মধ্যে দিয়ে ঘেরা, যার জন্য এখানে বাদল যে রয়েছে, মেঘ প্রবেশ করতে পারে না, যার জন্য এখানে বৃষ্টিপাত হয় না। এটা একটা শুষ্কতম অঞ্চল, অবশ্যই শীতল শুষ্কতম অঞ্চল। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ব্যাখ্যা রয়েছে হচ্ছে লেহ হিমালয় হচ্ছে একটি বৃষ্টির ছাই অঞ্চল। বৃষ্টির ছাই অঞ্চল কোন দিকে? ধরো এখানে পাহাড় রয়েছে, পাহাড় থেকে এদিক থেকে মেঘ আসলো, তো সব বৃষ্টিপাত এদিকে হয়ে যাবে। উচ্চতা বেশি থাকার জন্য মেঘটা এই পাশটায় যেতে পারবে না, যার জন্য এখানে কোনো বৃষ্টিপাত হবে না। এরকম জায়গাকে আমরা বলে থাকি বৃষ্টির ছাই অঞ্চল। তো লেহ হচ্ছে একটি বৃষ্টির ছাই অঞ্চল, এর অর্থ পাহাড়ের জন্য মৌসুমি বায়ু এখানে প্রবেশ করতে পারে না। ভারতের প্রধানত জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত হয়ে থাকে। 1 জুন হচ্ছে ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে এবং 15 জুন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে যায়। ভারতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 125 সেন্টিমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, আর সবথেকে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সালমীরে। শুষ্কতম স্থান বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে? উপকূল মানে কি? উপকূল মানে হচ্ছে সমুদ্রের ধার বরাবর, সমুদ্রের ধার বরাবর স্থানে কতগুলো রাজ্য রয়েছে? এই বরাবর স্থানে আমাদের কতগুলো রাজ্য রয়েছে? এদিকে তো রয়েছে আরব সাগর, এদিকে আরব সাগর, নিচে ভারত মহাসাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর। তো এই 3 দিক দিয়ে যে স্থল ঘেরা জায়গাটি রয়েছে, এখানে কতগুলো সাগর রয়েছে? সাগর না, কতগুলো অঞ্চল রয়েছে যেটা হচ্ছে উপকূলকে স্পর্শ করে? তো আমরা এক্ষুনি দেখে নেব। ফার্স্ট রয়েছে, এটা গুজরাট রয়েছে একটা, মহারাষ্ট্র রয়েছে, গোয়া রয়েছে, কর্ণাটক রয়েছে, কেরল রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, আর সর্বশেষ পশ্চিমবঙ্গ রয়েছে। তো মোট 9টি রাজ্য রয়েছে যেগুলো হচ্ছে সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করে, সীমানা শেয়ার করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 9টি। ম্যাপের থ্রু দিয়ে এই যে এখানে দেওয়া রয়েছে গুজরাট রাজ্য, এখানে মহারাষ্ট্র রাজ্য, গোয়া রাজ্য, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। এই 9টি রাজ্য হচ্ছে বাউন্ডারি শেয়ার করে। যদি বলা হয় সব থেকে বেশি বাউন্ডারি কোন রাজ্য শেয়ার করে সমুদ্রেতে, তাহলে বলা হবে গুজরাট রাজ্য সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে। এই পুরোটা যে উপকূল রয়েছে সমুদ্রতে কতটা শেয়ার করে, মানে ভারতের উপকূল সীমানা কত রয়েছে? যদি এটা বলা হয় ভারতের উপকূল সীমানা হচ্ছে 7,516 কিলোমিটার। ভারতের উপকূলীয় সীমা হচ্ছে 7,516 কিলোমিটার। আর স্থল সীমা হচ্ছে ভারতের কত? এই যে স্থল সীমা হচ্ছে ভারতের 15,108 কিমি মতো। চলে যাবো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে আম্রবর্ষা একটি সাধারণ ঘটনা? আম্রবর্ষা মানে হচ্ছে যে বৃষ্টির দ্বারা আম চাষে উপকার হয়, ওটাকেই বলা হয় আম্রবর্ষা। কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, একদমই না। মধ্যপ্রদেশ, কর্ণাটক, একদমই না। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, না। কেন কি উত্তরপ্রদেশ রয়েছে উত্তর ভাগে, তো এটা দেখতে পাওয়া যায় না। এটা দেখতে পাওয়া যায় ভারতের দক্ষিণ অঞ্চলে। দক্ষিণ অঞ্চল মানে আমরা দেখতে পাবো কেরল, কর্ণাটক, এইসব অঞ্চলে। কেরল, কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ মানে হচ্ছে তেলেঙ্গানা, এই রাজ্যগুলোতে হচ্ছে আমরা আম্রবৃষ্টি দেখতে পাবো। এখানে হচ্ছে আম চাষে উপকার করে এই বৃষ্টিটা এই সময়, তাই জন্য একে বলা হয়েছে আম্রবৃষ্টি। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউনিয়ন টেরিটরি নয়? ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা জানি ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে, কোনটি নয়? চণ্ডীগড় তো অবশ্যই আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবশ্যই আছে, পদুচেরিও রয়েছে, কিন্তু ত্রিপুরা নয়। ত্রিপুরা হচ্ছে একটি অঙ্গরাজ্য, ত্রিপুরা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। তোমরা কমেন্ট করে বলবে ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? এখানে দেওয়া রয়েছে 1972 সালে ত্রিপুরা একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। আর এখানে সমস্তগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলো দেওয়া আছে। জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লি, দাদরা এবং নাগর হাভেলি ও দমন ও দিউ, লাক্ষাদ্বীপে দ্বীপের সংখ্যা হচ্ছে 36টি। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। দাদরা নগর হাভেলি ও দমন দ্বীপের রাজধানী হচ্ছে সিলভাসা। জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, লাদাখের লে, দিল্লির দিল্লি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে, সম্প্রতি কেন্দ্র সরকার আন্দামান নিকোবরের রাজধানীর নতুন নাম ঘোষণা করেছে।
কমেন্ট করে বলবে সেই নতুন নামটা কী। এরপরে রয়েছে পদুচেরি। পদুচেরি একমাত্র এমন জায়গা, এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে ফরাসি ভাষা বলা হয়। ফরাসি ভাষা, তো কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে ফরাসি ভাষা বলা হয়? কেন কি এটা ফ্রান্স যারা ছিল, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের উপনিবেশ এখানে ছিল। তো সেই মতো এখানে এখনও ওই কালচারগুলো এখানে দেখতে পাওয়া যায় বলে এটাকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে, যার জন্য এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট কোশ্চেন, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও জলঢাকা, তোরসা, রায়ডাক, তিস্তা ও তোরসা। এর সঠিক উত্তর হবে তোরসা। এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে সবগুলোই। জলপাইগুড়ি হচ্ছে তিস্তা করলা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত। বালাসন আর মেচি নদী দিয়ে তৈরি হয়েছে মহানন্দা নদী। কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। ম্যাপের থ্রু আমরা দেখে নেব এখানে বিভিন্ন নদীগুলো। ম্যাপের থ্রুতে বিভিন্ন নদীগুলো রয়েছে, এই যে কোচবিহার শহর, আর এই যে রয়েছে তোরসা নদী, এই যে রয়েছে জলঢাকা নদী, আর এখানে রয়েছে হচ্ছে তিস্তা নদী। জলপাইগুড়ি হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত। এরপর এখানে দেখে নেব শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। আর এখানে যদি ম্যাপ থেকে এডিশনাল কিছু দেখতে যাই তাহলে এখানে বহু কিছুই দেওয়া রয়েছে, যেমন বক্সা টাইগার রিজার্ভ কেন্দ্র রয়েছে এখানে। এখানে রয়েছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে রয়েছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা জাতীয় উদ্যান রয়েছে। এখানে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। আর এখানে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। বিভিন্ন জায়গা এখানে ইম্পর্টেন্টগুলো রয়েছে। এখানে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সংকোষ নদী। পশ্চিমবঙ্গ আসামকে আলাদা করে কোন নদী? এই যে এখানে সংকোষ নদী হচ্ছে পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে বর্ডার তৈরি করেছে। ইনফরমেশনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন 9, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশটি হলো কোনটি? আমরা ফার্স্টে এটার ম্যাপ দেখবো, তারপরে উত্তর করব। এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাপ। এখানে বিশেষ কতগুলো দেশ দেওয়া আছে, যেমন মায়ানমার। মায়ানমার তো সমুদ্রের সাথে রয়েছে, এটা অপশন হবে না। এরপর রয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ড দেশ যে রয়েছে, থাইল্যান্ডও হচ্ছে সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করে, এটাও হবে না। এরপরে রয়েছে হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়া হচ্ছে বাউন্ডারি শেয়ার করছে, এদিকে সাউথ চায়না সি রয়েছে, তো এটাও হবে না। এরপরে আরও দেশ রয়েছে লাওস। লাওস হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি। আমি আবার ভালো করে দেখাচ্ছি। লাওস হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, মানে স্থলবদ্ধ দেশ। এই যে লাওস হচ্ছে একটা স্থলবদ্ধ দেশ, এই কোনো সমুদ্রের সাথে সীমানা শেয়ার করে না। এদিকে রয়েছে ভিয়েতনাম। এই যেটা হচ্ছে ভিয়েতনাম দেশ। তাহলে লাওস হচ্ছে এমন একটা সাউথ ইস্ট কান্ট্রি যেটা হচ্ছে সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করে না। এদিকে আরও দেশ রয়েছে, এদিকে ইন্দোনেশিয়া রয়েছে, ইস্ট তিমোর রয়েছে, ফিলিপিন্স রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ব্রুনেই এটা দেশ রয়েছে একটা। তো এই কটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট কান্ট্রি। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে লাওস। লাওস হচ্ছে একটা ল্যান্ড লক কান্ট্রি। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সোনালী চতুর্ভুজের সঙ্গে কোনটি যুক্ত নয়? দিল্লি, মুম্বাই, ডিব্রুগড়, কলকাতা। কোনটি সোনালী চতুর্ভুজের সঙ্গে যুক্ত নয়? দেখতে পাচ্ছি এই নামগুলো যে দেওয়া রয়েছে, এই নামগুলো হচ্ছে সবটাই ওই যে শহরগুলোকে কানেক্ট করেছে সোনালী চতুর্ভুজ, সেই নামগুলোই দেওয়া রয়েছে। তো সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে কানেক্ট করেছে? একটা দিল্লি শহর না, মহানগরকে, কলকাতা মহানগর, চেন্নাই মহানগর, মুম্বাই, এই চারটা বড় মহানগরকে কানেক্ট করেছে হচ্ছে সোনালী চতুর্ভুজ। তো এখানে হচ্ছে ডিব্রুগড়। ডিব্রুগড় হচ্ছে আসামে রয়েছে, আসামকে কানেক্ট করে নিই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিব্রুগড় কোনটি যুক্ত নয়। প্রশ্ন এই পর্যন্তই ছিল, 10টা প্রশ্ন। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার রয়েছে রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্ত। রেখা গুপ্ত হচ্ছে শপথ গ্রহণ করেছেন এজ এ দিল্লি চিফ মিনিস্টার। দিল্লির কয়েকজন মুখ্যমন্ত্রীর তালিকা এখানে দেওয়া রয়েছে। দিল্লি গেটস 4th উমেন সিএম। তো দিল্লির 4র্থতম মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্ত। এর আগে কে কে ছিল? এর আগে ছিল সুষমা স্বরাজ ছিল প্রথম, দ্বিতীয়তে ছিল শীলা দীক্ষিত, আর তৃতীয় নম্বরে ছিল, মানে লাস্ট সিএম যে ছিল আম আদমি পার্টির, সেটা হচ্ছে আতিশি মার্লেনা। এরপরে হচ্ছে বিজেপি থেকে রেখা গুপ্ত।
এখানে দিল্লির মুখ্যমন্ত্রীর লিস্ট দেওয়া রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর লিস্টগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নিও। এর আগে আমাদের দুটো মক টেস্ট হয়ে গেছে, একটা পলিটি থেকে আর একটা হিস্ট্রি থেকে। কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যাদের ইচ্ছে হবে দেখে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সকলকে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।